26/11 ভারতবর্ষের কাছে এটা একটা আইকনিক দিন যে মুম্বাই অ্যাটাক হয়েছিল এই দিন। কিন্তু 26/11/2024 কিন্তু বাংলাদেশ কোনোদিনও ভুলতে পারবে না। তার কারণ কি? ঠিক দুপুর 12টা চিত্রগড়ের 6 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একটা বেল রিজেক্ট করা হয়। সেই রিজেক্ট করা বেলটার পিছনে কার নাম ছিল? সেই রিজেক্ট করা বেলটার পিছনে নাম ছিল ইসকনের লিডার চিন্ময় কৃষ্ণ দাসের। এই মামলাটা যখন কোর্টে চলছিল তখন চিন্ময় কৃষ্ণ দাসের সব ভক্তরা কোর্টের বাইরে এসে জমা হয়েছিল এবং উত্তেজিত ভক্তরা সেখানে শুয়ে পর্যন্ত পড়েছিল। তারপরে শুরু হয় পুলিশের সাথে মারামারি। খবর এরকমও পাওয়া গেছে প্রায় 2.5 ঘন্টার বেশি সময় লেগে গেছে পুলিশের এই উত্তেজিত জনতাকে হাঁটিয়ে চিন্ময় গোস্বামীকে জেল পর্যন্ত নিয়ে যেতে। এমনকি চিন্ময় কৃষ্ণ দাসকে যেই ভ্যানে করে জেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে সেই ভ্যানের টায়ার পর্যন্ত পাংচার করে দেয় উত্তেজিত জনতা এবং চিন্ময় দাসের ভক্তরা। তারপর পুলিশ নিজের ক্ষমতা দেখাতে শুরু করে, পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড পর্যন্ত ইউজ করা হয়। তারপর বেলা 12টা থেকে বেজে 3টে পর্যন্ত পুলিশের সময় লাগে সবকিছু ক্লিয়ার করতে। তারপর 3টের সময় চিন্ময় দাসকে নিয়ে যাওয়া হয় জেলের ভিতর। জেলে নিয়ে যাওয়া হয় একটা পুলিশ পিকআপ ট্রাকে করে। কিন্তু চিন্ময় গোস্বামী একটা সময় নিজেই পুলিশকে সাহায্য করে এবং নিজেই মাইক্রোফোনে বলতে থাকে, আপনারা একটু শান্ত থাকুন, পুলিশকে পুলিশের কাজটা করতে দিন। চিন্ময় স্বামী ঠিক এই কথাটাই বলছিলেন পুলিশ ভ্যানের ভিতর থেকে একটা মাইক্রোফোন হাতে নিয়ে। যখন পুলিশ ভিড়টাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল তখন কিন্তু উত্তেজিত জনতা পুলিশের ওপর পাথর পর্যন্ত ছড়ে এবং গাড়ি পর্যন্ত জ্বালানো হয়। এই সময় সৈফুল ইসলাম নামে একজন লয়ারকেও পিটিয়ে হত্যা করা হয়। 4 মাস হয়ে গেল কিন্তু ওই স্টুডেন্ট রেভলিউশন যেটা শুরু হয়েছিল সেটা শেখ হাসিনা সরকারকে 15 বছর পর বাংলাদেশ থেকে বের করে দিল, যেখানে শেখ হাসিনা নিজেই বাংলাদেশ থেকে ছেড়ে ভারতে চলে এলো, ভারতে এসে শরণ নিল। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠে আসছে, এই যে স্টুডেন্ট রেভলিউশন হয়েছিল, এই যে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ হয়েছিল, এই যে 4 মাস পর যে বাংলাদেশের যে রেভলিউশন হয়েছিল সেই রেভলিউশন অনুযায়ী কতটা বাংলাদেশ নিজের জায়গায় সফল হলো, কতটা বাংলাদেশ সেকুলারিজমের দিকে গেল এবং কতটা বাংলাদেশ নিজের গভর্নমেন্ট তৈরির দিকে যাচ্ছে, সেটা কতটা সম্ভব হয়েছে এবার সেটা দেখার বিষয়। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে গিয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম ভিডিও বানাতে আরো বেশি অনুপ্রাণিত করে। কিংবা হিন্দুদের কথা বলো কিংবা অন্য কোনো সংখ্যালঘুদের কথা বলো যারা বাংলাদেশে আছে, তাদের ওপর এই 4 মাসে অত্যাচার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে ইউনূস খানের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর। এই যে অ্যাটাকগুলো হচ্ছে, এই অ্যাটাকগুলোর ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা পলিটিক্স খেলা হচ্ছে, এটার নিয়েও কোনো ডাউট নেই বাংলাদেশের সাধারণ জনগণের কাছে। চিন্ময় দাসের অ্যারেস্ট এবং শফিকুল ইসলামের মৃত্যু একটা কিন্তু টেস্ট কেস হয়ে গেছে অন্তর্বর্তী ইউনূস খানের সরকারের ওপর। অন্তর্বর্তী ইউনূস খান কি ঠিকঠাক মতো সরকার আদৌ চালাতে পারবে বাংলাদেশে? ইউনূস খান কি আদৌ এই সব কিছুকে কন্ট্রোল করতে পারবে? না বাংলাদেশ সেকুলার দেশ হিসেবেই পরিচিত পাবে, না বাংলাদেশের যেসব মুসলিম লীগের পলিটিক্যাল পার্টি আছে তারা বাংলাদেশকে সেকুলার রাজ্য না বাংলাদেশকে একটা ইসলামিক রাজ্য হিসাবে পরিণত করবে। এখানে বুঝতে হবে বাংলাদেশের যে ছাত্রলীগ যে রেভলিউশন এনেছিল সেই রেভলিউশনটা রং হয়ে যাবে না রেভলিউশনটা রাইট হয়েই থাকবে। এই যে 4 মাস হয়ে গেছে, 4 মাসে ইউনূস খানের যে অন্তর্বর্তী সরকার আছে তারা কি করেছে, কেন সংখ্যালঘুদের ওপর বারবার অ্যাটাক হচ্ছে? এটা কি শুধুমাত্র পলিটিক্সের ওপর ডিপেন্ড করছে, না বাংলাদেশের সরকার শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুদের ওপরই অত্যাচার করার জন্য উঠে পড়ে লেগেছে? এখান থেকে এটাও বোঝার বিষয়। আপনাদের তাহলে একেবারে শুরুতে নিয়ে যাই, যেখান থেকে এই প্রবলেমের শুরুটা শুরু হয়েছিল। যে 25শে অক্টোবর চিন্ময় দাসের এগেনস্টে একটা কেস ফাইল হয়, যেখানে বাংলাদেশের ফ্ল্যাগের ওপরে চিন্ময় দাস নিজের হিন্দুত্বের যে ভাগোয়া ফ্ল্যাগ হয় সেই ফ্ল্যাগটা উপরে তুলে ধরেছিল। সেখান থেকে এই সব কিছু সূত্রপাত। সেখান থেকে বাংলাদেশের মুসলিমরা বলতে শুরু করে চিন্ময় দাস বাংলাদেশকে নিচু করে দেখাচ্ছে, সনাতনকে উপরে দেখাচ্ছে। যে চিন্ময় দাসরা বাংলাদেশের সংখ্যালঘু হয়ে কি করে তাদের ফ্ল্যাগের ওপর, বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের ওপর হিন্দুত্বের ধ্বজা তুলে দেয়। এইখান থেকে সবকিছু সূত্রপাত। এটা অভিযোগ করা হয়েছে সনাতন জাগ্রত মঞ্চ থেকে যে সমাবেশটা চিন্ময় দাস করেছিলেন সেইখানেই নাকি এই ফ্ল্যাগ হোস্টিং এর কাজটা করা হয়েছে, যেটা চিত্তগ্রামে হচ্ছিল। এই যে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের ওপর যে ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছিল হিন্দুত্বের, সেই অভিযোগটা কে করেছে? এই অভিযোগটা করেছে বিএনপির একটা লিডার ফিরোজ খান, যাকে পরবর্তীকালে বিএনপি পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, যে অভিযোগ করেছে তাকেই পার্টি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। কিন্তু কেন বরখাস্ত করে দেওয়া হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়। 2024 জুলাইয়ের মাসে চিন্ময় দাসকে এই যে স্পোক্স পার্সনের পদ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যে ইসকনের উনি কোনো রেগুলেশন ভেঙেছিলেন তাই জন্য।
কিন্তু মনে রাখবেন উনি কিন্তু প্রচন্ড পপুলার লিডার বাংলাদেশের মাটি। যখন এই কেসটা বাংলাদেশের কোর্টে দাখিল করা হয় তখন কিন্তু চিন্ময় দাসের পপুলারিটি আরো বেশি করে বাড়তে থাকে। দেখুন, বাংলাদেশ সরকারের সবথেকে বেশি প্রবলেম শুরু হয় 27 তারিখ যে বাংলাদেশের কোর্টে একজন লয়ার গিয়ে বলে ইসকনকে ব্যান করে দেওয়া দরকার, ইসকন বাংলাদেশে থাকার যোগ্য নয়। একজন লয়ার কোর্টে একটা নিউজ পেপারকে কোট করে বলে যে ইসকন একটা র্যাডিক্যাল ফান্ডামেন্টাল ট্রাস্ট, একে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া খুবই দরকার। লয়ারটি কোর্টকে বলে কোর্ট আমার কথাটা শুনুন, এই নিউজ পেপারের এই কোর্টটাকে মেনশন করে আপনি ইসকনকে পুরোপুরিভাবে ব্যান করে দিন। দুজন বাংলাদেশের খুব পপুলার স্টুডেন্ট লিডার হাসনাত আব্দুল্লাহ এবং সারজিদ আলম, এরা দুজনেই বলে ইসকনকে ব্যান করে দেওয়া বাংলাদেশের জন্য বেটার হতে পারে এবং তারা কোর্টের কাছে ডিমান্ড করে ইমিডিয়েটলি ইসকনকে ব্যান করে দিন আপনারা। তাদের বক্তব্য ইসকনের জন্য দেশে অরাজকতা তৈরি হচ্ছে। মনে রাখবেন এই যে দুজন স্টুডেন্ট লিডার আছে এরা কিন্তু ইসকনের পুরোপুরিভাবে বিরোধী, এরা কিন্তু একটা মুসলমান লীগের স্টুডেন্ট ইউনিয়নের ফ্রন্টেরা। আর এরা কিন্তু হিন্দুদেরকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসারউদ্দিন বলে যে আমরা ইসকনকে এখনো পর্যন্ত ব্যান করার কোনো আদেশ দেব না, বাংলাদেশ সরকার যেটা ঠিক করবে সেটাই বাংলাদেশ সরকার করবে, এখানে কোর্ট কোনো রকম রায় দেবে না। তারপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বয়ান আসে ইসকনকে ব্যান করার কোনো রকম প্রশ্নই এখানে ওঠে না, ইসকনকে ব্যান করা হবে না। কিন্তু চিন্ময় দাস যে ভুলটা করেছে তার এগেনস্টে বাংলাদেশ কোর্টে যে ট্রায়াল চলছে সেখানে যদি চিন্ময় দাস ভুল প্রমাণিত হয় তাহলে তিনি সাজা পাবেন, চিন্ময় দাস যদি ভুল প্রমাণিত না হয় তাহলে তিনি সাজা পাবেন না। বাংলাদেশ গভর্নমেন্টের এটাই বক্তব্য। চিন্ময় দাসের অ্যারেস্টকে বলা হচ্ছে ম্যাটার অফ ডিসকনসার্ন এবং বাংলাদেশের যেসব সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে তাদের ওপরও বাংলাদেশ সরকারকে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণভাবে দেখার জন্য বলেছে আমাদের ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি। এদিকে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী পুরোপুরিভাবে রাস্তায় নেমে পড়ছেন, রাস্তায় নেমে বলছে আমরা বাংলাদেশে এগেনস্টে আমরা ব্লকেট তৈরি করে দেবো যদি চিন্ময় দাসকে না ছাড়া হয়। এমনিতে যদি পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ক্যালকুলেশন আপনারা দেখেন তাহলে আপনারা কি দেখবেন, 70% আছে আমাদের হিন্দু আর 30% আছে মুসলিম। যে 30% চোখ বন্ধ করে মমতা ব্যানার্জিকে ভোট করে আর যে 70% হিন্দু যাকে শুভেন্দু অধিকারী খুব বড়ভাবে টার্গেট করছে নিজের দিকে আনার জন্য, এটা শুভেন্দু অধিকারীর কাছে হয়তো লাস্ট চান্স হিন্দুদেরকে নিজের দিকে আনার জন্য। কিন্তু হিন্দু জাগরণ মঞ্চ যে মিছিল করছে কলকাতায় সেটাও কিন্তু দেখানো হতো, এখানে কিন্তু বিজেপির ইনফ্লুয়েন্স অনেক বেশি আছে এই হিন্দু জাগরণ মঞ্চের পিছনে। এই যে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটা ডেপুটেশন জমা দিতে চেয়েছিল পশ্চিমবঙ্গে যে বাংলাদেশের যে অথরাইজড সেন্টার আছে সেইখানে, সেখানে কিন্তু পুলিশের সাথে হিন্দু জাগরণ মঞ্চের লোকেদের এই কলকাতায় প্রচুর পরিমাণে হাতাহাতি এবং ধস্তাধস্তি তারপর লাঠিচার্জ পর্যন্ত দেখা গেছে। বাংলাদেশে যে প্রভু চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার রেস কিন্তু শুধুমাত্র বাংলাদেশেও নেই, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তার রেস ওতপ্রোতভাবে পড়েছে। বিজেপি কিন্তু এটাকে ফুললি পলিটিক্যাল ইস্যুতে কনভার্ট করতে চায় 2026-এর ইলেকশনে, কিন্তু এটা কতটা করতে পারবে সেখানে এটা দেখার বিষয়। ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার ঠিক বিবৃতি জারি করার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সরকারও একটি বিবৃতি জারি করে। সেখানে বাংলাদেশ সরকার পুরোপুরিভাবে ভারতবর্ষকে বলে যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক না গলালেই আপনাদের বেটার হবে। আমি আপনাদের লাইনটা পুরো কোট করে পড়ে শোনাচ্ছি। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ মেনটেন দ্যাট সাচ অফ unfounded statement not only misrepresentational fact but also stand count of the spirit of the friendship understand between two neighborhood countries। তাহলে আপনারা দেখতেই পারলেন দুটো দেশের ভিতরে যে গভর্নমেন্টের যে সমঝোতা ছিল সেটা পুরোপুরিভাবে ভেঙে গেছে। বাংলাদেশ সরকার ভারতবর্ষের উপর আর বিশ্বাস করছে না, ভারতবর্ষ বাংলাদেশ সরকারের উপর পুরোপুরিভাবে বিশ্বাস রাখতে পারছে না। এখানে শেখ হাসিনার সময় এত ভালো রিলেশন ছিল বাংলাদেশ আর ভারতবর্ষের, সেটা ইউনুস খানের সরকার আসার পর পুরোপুরিভাবে ভেঙে গেছে। যেখানে 1971 সালে পাকিস্তানের থেকে স্বাধীনতার সময় এত বড় একটা রোল প্লে করেছিল ভারতবর্ষ, সেটা বাংলাদেশ মনে হয় এখন ভুলে গেছে। দুটো দেশের সম্পর্ক এমন জায়গায় চলে গেছে যেখানে একে অপরের সাথে ফোনে কথা বলছে না, একে অপরের সরকার নিজেদের মতো স্টেটমেন্ট জারি করে দিচ্ছে একে অপরের এগেন্স্ট।
দেখুন, এখান থেকে দুটো জিনিস বোঝার বিষয়, চিন্ময় কৃষ্ণ দাসকে কবে বাংলাদেশ সরকার ছেড়ে দেবে। তার আগে আপনাদের এটা বুঝতে হবে চিন্ময় সরকারের নামে যে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো পুরোপুরিভাবে ভিত্তিহীন অভিযোগ। এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, বাংলাদেশ কি সেকুলার দেশ থাকবে, না বাংলাদেশ আফগানিস্তান আর পাকিস্তানের মতো মুসলমান তান্ত্রিক দেশ হয়ে যাবে। এটা খুব দেখার বিষয়, আমাদের সবার নজর থাকবে। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে গিয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম ভিডিও বানাতে আরও বেশি অনুপ্রাণিত করে।